নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেলে বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। বিকজ আপনার যে একটা সাবস্ক্রাইবার আপনার কাছে মূল্যবান না হলেও আমার কাছে অনেক মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। তো আজকে যে ভিডিওটা শুরু করেছি সেটা হলো যে ইনকাম ট্যাক্স, আইটি মানে হচ্ছে ইনকাম ট্যাক্স, ঠিক আছে। তো আমরা সাধারণত বেসিক্যালি ইনকাম ট্যাক্স বলি, আমাদের মনে ভয় ঢুকে বা ইনকাম ট্যাক্স রেটে মানে এভরিথিং যে মুভিগুলো আছে ইনকাম ট্যাক্সের উপর ডিপেন্ড করে, সেগুলো দেখলে একটা মানে আলাদা ভয় কাজ করে যে ইনকাম ট্যাক্স। কিন্তু দেখুন, কোনো রকম ভয় বা মানে ভয় করার কোনো দরকারই নেই। বিকজ আপনি ইনকাম করলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং ইনকাম না করলে ইনকাম ট্যাক্স দেবেন না, সোজা হিসাব, পাতিব হিসাব, ঠিক আছে। তো ইনকাম ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যদি আপনি ইনকাম কিছু কিছু ইনকাম, আগে কি হতো, ইনকাম ট্যাক্সকে দুটো রিজিম ছিল, একটা ছিল ওল্ড রিজিম, একটা হচ্ছে নিউ রিজিম। ওল্ড রিজিয়ামে ক্রাইটেরিয়া যেটা ছিল, নিউ রিজিয়ামে অনেকটা চেঞ্জেস এসেছে, নিউ রিজিয়ামে অনেকটা ভালো হয়েছে বা অনেকটাই প্রফিটেবল নিউ রিজিয়াম, ওকে। তো নিউ রিজিয়ামের ক্ষেত্রে যদি দেখা যায় অনেকটা প্রফিটেবল, মানে হচ্ছে ক্লায়েন্টের প্রফিট হবে বা কাস্টমার মানে আমাদের বা আমরা সবারই কিন্তু ইন্ডিভিজুয়াল সবারই কিন্তু প্রফিট হবে। কিন্তু আজকে যে ভিডিওটি আমি বেসিক্যালি বানিয়েছি সেটা হলো যে যেই সব ইনকাম আপনি করলে আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। ইয়েস, এইসব যদি আপনি ইনকাম যদি আপনার সোর্স থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হয় না। এক নম্বর হচ্ছে যে এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকামের ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হয় না। এগ্রিকালচার মানে হচ্ছে কৃষিকাজ, ঠিক আছে। যদি মনে করেন আপনার কিন্তু 5 বিঘা বা থেকে 10 বিঘা জমি আছে, সেই জমির যেই ধান হলো, আপনি মনে করেন মানে আপনি ধান বেসিক্যালি ধান লাগান বা ধান রোপণ করেন, সেই ধানটা থেকে যে ইনকামটা হবে, মোটামুটি ধরুন 5 বিঘা জমিতে নাই নাই করে আজকের দিনে 20 বস্তা করে যদি ধান এভারেজ করা যায়, বা 18 বস্তা করে 90 বস্তা বা 100 বস্তা ধান হবে। সেই ধানটা যখন আপনি সেলিং করবেন, সেটা আপনি কিষাণ মান্ডিতে সেল করতে পারেন বা কোনো যারা আড়তে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে সেই ধানটা যখন আপনি সেলিং করবেন, সেই ধানটা সেলিং করার উপরে আপনাকে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। ইয়েস, যদি আপনি ধান বিক্রি করেন বা যে কোনো শাকসবজি থেকে ফলমূল এভরিথিং যদি আপনি সেলিং করেন, সেক্ষেত্রে কোনো রকম ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। দেখুন, শুধুমাত্র যে আপনি মানে শাকসবজি ফলমূল বা ধান এভরিথিং মানে ক্রপ যেগুলো বলা হয়, ক্রপ মানে কি, ক্রপ মানে হচ্ছে মানে ক্রপ মানে যে আলটিমেটলি যেটা মানে মানে খাদ্য সামগ্রী বোঝানো হয়, ঠিক আছে। ক্রপ ক্লিনিক যেটা বলে এভরিথিং মানে ক্রপ, ওকে, মানে হচ্ছে কৃষিকাজ, ওকে। তো শুধুমাত্র যে চাষবাস করছেন বা শুধুমাত্র শাকসবজি সেলের উপরে কিন্তু আপনার ট্যাক্স পেমেন্ট করতে হবে তাই নয়, আরও একটা বেনিফিট আছে। কি বেনিফিট? যদি মনে করেন আপনার একটা জমি আছে, জমিটা কি করলেন, কাউকে ভাগে দিয়ে দিলেন। আপনার একটা 5 বিঘা জমি আছে, সেই জমিতে আপনি চাষ না করে আপনি জমিটা অন্য কাউকে ভাগে দিয়ে দিলেন, মানে সেই জমিটা অন্য কাউকে দিয়ে দিলেন। ভাই, যে পরিমাণ ফসল হবে সেই ফসলের কিছু পরিমাণ পার্সেন্টাইল আপনাকে দিতে, ওনাকে মানে বেয়ার করতে হবে, মানে ওনাকে দিতে হবে। উনি কি করলেন, সামথিং একটা টাকা আপনাকে বিঘা প্রতি দিতে লাগলো। সেই যে টাকাটা আপনি রিসিভ করবেন, সেই টাকাটা রিসিভ করার জন্য কোনো রকম কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু লাগবে না, ঠিক আছে। আবার একটা অপশন হচ্ছে, যদি কোনো রকম রুম রেন্ট আপনার একটা বিল্ডিং আছে, আপনি রেন্টটা কি ঘরটাকে আপনি রেন্টে রেখে দিয়েছেন, সে রেন্টটা যখন আপনি রিসিভ করবেন কিনা, সেক্ষেত্রে কোনো রকম ইনকাম ট্যাক্স লাগবে না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে, এটা আমি বোঝাতে পারলাম, 2 নম্বর হচ্ছে যে ইন্টারেস্ট ইনকাম ফ্রম এনআরই, ঠিক আছে। এনআরইকে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এনআরআই অ্যাকাউন্ট, এনআরআই কি, নট রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। নট রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান মানে কি, যদি আপনি মনে করেন যে ফরেনে মোটামুটি 1 বছর মানে 6 মাসের উপরে, উপরে মানে হচ্ছে 180 দিন, মানে 181 ডেজের উপরে যদি আপনি কোনো কান্ট্রিতে বিলং করেন বা থেকে যান বা স্টে করেন, তাহলে আপনাকে এনআরআই বলা যাবে। এনআরআই ফুল ফর্ম কি, নট রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, ওকে, নট রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। তো এনআরইকে দুটো ভাগে ক্যাটাগরিতে বিভাজিত করা গেছে। 1 নম্বর হচ্ছে এনআরই অ্যান্ড একটা হচ্ছে এনআরই অ্যান্ড এনআরও, ঠিক আছে। তো এনআরই অ্যাকাউন্টে দেখুন, এনআরআই ক্যান অলসো ট্রান্সফার ফান্ড দেয়ার নেটিভ প্লেস ওর এনআরআই অ্যাকাউন্ট, মানে এনআরআই যেসব পার্সনগুলো আছেন তারা তাদের এনআরই অ্যাকাউন্টের থ্রু নেটিভ প্লেস, মানে মনে করুন আপনি হচ্ছেন এনআরআই, সাপোজ আমি এনআরআই পার্সন, আমি মোটামুটি যদি আমি কল্পনা করি, আমি এখন এই মোমেন্টে কিন্তু ধরুন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে বিলং করি, তাহলে আমি যদি ইন্ডিয়াতে মানে আমার মেন লোকেশন ছিল কিন্তু আমি যে দেশের বাসিন্দা মানে ইন্ডিয়ার নাগরিক, তাহলে আমি যদি টাকা কোনো এনআরআই আমার যদি এনআরই অ্যাকাউন্ট থেকে আমার টাকা ইন্ডিয়ার কোনো অ্যাকাউন্টে পাঠায়, সেক্ষেত্রে কোনো রকম ট্যাক্স পেমেন্ট হবে না। এবং আমার ওই এমআরই যে অ্যাকাউন্ট আছে, সেই এনআরই অ্যাকাউন্ট থেকে কোনো রকম যদি আমি ইন্টারেস্ট পাই, সেক্ষেত্রেও কোনো রকম কিন্তু আমাকে ইনকাম ট্যাক্স ফাইল করাতে, আপনি তো ইনকাম ট্যাক্স অবশ্যই ফাইল করাতে হবে, কিন্তু ইনকাম ট্যাক্সের জন্য ইনকাম ট্যাক্স লাগবে না।
নম্বর গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি মানে যে সকল প্রাইভেট এমপ্লয়ি আছেন তাদের যদি গ্র্যাচুইটি মানে হচ্ছে আফটার লিভিং দ্য জব, মানে হচ্ছে জব ছাড়ার পরে যখন একটা গ্র্যাচুইটি অ্যামাউন্ট মানে একটা অ্যামাউন্ট ইস্যু করা হয়, এভরিথিং মানে একটা অ্যামাউন্ট দেয় অর্গানাইজেশনের তরফ থেকে গ্র্যাচুইটি, ঠিক আছে, সেই গ্র্যাচুইটি আপ টু 20 লাখ মানে 20 লক্ষ টাকা পর্যন্ত, আপনি যদি 20 লক্ষ টাকা পর্যন্ত যদি গ্র্যাচুইটি পান পুরো প্রাইভেট কোম্পানিতে জব করে, সেক্ষেত্রে আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 3 নম্বর বললাম গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি মানে করি আপনি যদি কোনো কোম্পানি প্রাইভেট কোম্পানিতে জব করেন লাইক টাটা, টিসিএস, ইনফোসিস, এভরিথিংয়ে যদি আপনি জব করেন মানে কি জব করছেন, বাট আপনি আফটার লিভিং দ্য জব মানে জব ছাড়ার পরে আপনার যে গ্র্যাচুইটি অ্যামাউন্টটা দেবে কিনা সেটা কিন্তু আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। 4 নম্বর হচ্ছে ক্যাপিটাল গেন। গেন মানে আপনারা বুঝতেই পারছেন যে ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও কোনো রকম আপনার যে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 5 নম্বর হচ্ছে যে প্রফিট ফ্রম দ্য পার্টনারশিপ ফার্ম। আমি মনে করুন যে শুনুন মানে এ অ্যান্ড বি দুটো হচ্ছে পার্টনারশিপ ফার্মের মানে পার্টনার, তাহলে পার্টনারশিপ ফার্ম যদি ওপেন হয় সেক্ষেত্রে পার্টনারশিপ ফার্মরা যে পরিমাণ বিজনেসটা করবে সেক্ষেত্রে আপনাদের যে বিজনেসটা যেটা হবে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে, প্রফিট ফ্রম দ্য পার্টনারশিপ ফার্মে যে প্রফিটটা আসবে, ধরুন আপনারা একটা কোম্পানি খুলেছেন এবিসিডি লিমিটেড, ঠিক আছে, এবিসিডি লিমিটেড, সেই পার্টনারশিপ ফার্মটা যখন আপনার পার্টনারশিপ ফার্ম হয়ে গেল সেক্ষেত্রে যে পরিমাণ প্রফিট হবে পার্টনারশিপ ফার্মে সেটার ক্ষেত্রে কোনো কিন্তু ইনকাম ট্যাক্স লাগবে না। বাট এর মধ্যে একটা কথা আমি ইন্টার করাবো, ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানে মনে করুন যে এ অ্যান্ড বি দুটো পার্সন আছে, তাদের মানে পার্টনারশিপ ফার্মে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না, বাট তাদের ইন্ডিভিজুয়াল কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হবে, ঠিক আছে। 6 নম্বর স্কলারশিপ। দেখবেন অনেকজনা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়তে অ্যাব্রোডে যায়, লন্ডনে যায়, ইউনাইটেড কিংডম মানে লন্ডনে যায় থেকে শুরু করে এবং সিঙ্গাপুর থেকে শুরু করে এমনি ইন্টারন্যাশনাল কান্ট্রিতে স্টাডির জন্য যায়, তাদের স্কলারশিপের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। কেউ 20 লক্ষ টাকা পায়, কেউ 30 লক্ষ টাকা পায়, আপ টু 1 crore বলে থেকে, বা কেউ 50 লক্ষ টাকাও কিন্তু স্কলারশিপ পেতে পারে। কিন্তু এই যে স্কলারশিপটা এটা কিন্তু ট্যাক্স ফ্রি, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় আসবে না, আপনি যত টাকা স্কলারশিপ পান না কেন। সেক্ষেত্রে বেসিক্যালি যারা অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশে যারা পড়াশোনা করে, সেক্ষেত্রে যদি আপনি যারা স্টুডেন্ট আছেন তারা যদি 1 crore টাকা পর্যন্ত স্কলারশিপ পায়, সেটা কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় আসবে না। ওকে। 7 নম্বর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। পিএফ এর ক্ষেত্রে যদি টাকা থাকে আপনার, প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা থাকবে, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা থাকবে সেই টাকাটার উপরে কোনো রকম আপনাকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। 8 নম্বর যে ট্যাক্স ফ্রি পেনশন। কিছু পেনশন আছে যেগুলো ট্যাক্স ফ্রি আগে থেকে উল্লেখ করা হতে, ট্যাক্স ফ্রি পেনশন। এই পেনশন স্কিমগুলো সাধারণত বেসিক্যালি যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। 9 নম্বর হচ্ছে ভলেন্টারি রিটায়ারমেন্টের ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। আর একটা কথা বলে দিই, যদি আপনার কোনো রকম মানে ফ্যামিলি গিফটেড মানে কোনো ফ্যামিলি যদি আপনাকে কোনো রকম গোল্ড গিফট করে বা কোনো রকম একটা মানে এভরিথিং যেটা গিফট করবে, সেক্ষেত্রে কিন্তু ধরুন সোনাটা বাই করার পরে যদি আপনাকে একটা গোল্ড গিফট করলো বিয়েতে বা এভরিথিং, বিয়েতে আপনাকে বিয়ে শাদিতে বা যে কোনো অকেশনে যদি আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো আত্মীয় স্বজন যদি আপনাকে কোনো গিফট করে, সেই গিফটের উপরে কোনো রকম ইনকাম ট্যাক্স লাগবে না, সেটাও কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না, ঠিক আছে। এবং আরেকটা আছে অ্যালাওয়েন্স ফর এনি কম্পেনসেশন। মনে করেন যে আপনি ইন্ডিয়ার বাসিন্দা বা ইন্ডিয়ান নাগরিক, আপনাকে কোনো একটা ইমার্জেন্সি পারপাসে ইন্ডিয়ার মানে গভর্নমেন্ট, ভারতীয় সরকার আপনাকে একটা অন্য কোনো বিদেশে মনে করুন লন্ডনে পাঠিয়েছে কোনো একটা ইন্ডিয়ার গভর্নমেন্টের আর্জেন্ট বেসিসে, সেক্ষেত্রে যেই অ্যালাউন্সটা আপনি পাবেন, আপনি তো একটা তো টাকা গভর্নমেন্ট পে করবেই, গভর্নমেন্ট পেমেন্ট করার সাথে সাথে যে টাকাটা আপনি পাবেন কি না, অ্যালাউন্স যেটা পাবেন সেই অ্যালাউন্সটার উপরে কোনো কিন্তু ইনকাম ট্যাক্সের বোঝা চাড়বে না, ঠিক আছে। তাহলে দেখতে পেয়েছেন যে কত রকম ক্ষেত্রে বেনিফিট করা যেতে পারে, ঠিক আছে। আর এটা হলো গিফটস রিসিভ ফ্রম দ্য রিলেটিভ অর দ্য আদার ওকেশন ফ্রম দ্য ম্যারেজ অ্যান্ড, ঠিক আছে, যদি আপনার বিয়ে শাদী থেকে শুরু করে এভরিথিং যতগুলো ওকেশন হয়, বার্থডে থেকে শুরু করে এভরিথিং, মানে এই যে গিফটগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কোনো রকম ইনকাম ট্যাক্সের আওতায় আসে না, ঠিক আছে। 1 নম্বর হলো যে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্সের আসে না। 2 নম্বর হলো যে ইন্টারেস্ট ইনকাম ফ্রম এনআরই অ্যাকাউন্ট। 3 নম্বর গ্র্যাচুইটি। 4 নম্বর ক্যাপিটাল গেন্স। 5 নম্বর হচ্ছে যে প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম। 6 নম্বর স্কলারশিপ। 7 নম্বর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। 8 নম্বর ট্যাক্স ফ্রি পেনশন। 9 নম্বর ভলান্টারি রিটায়ারমেন্ট এবং 10 নম্বর হচ্ছে অ্যালাউন্স অর এনি কম্পেনসেশন, ঠিক আছে।
তো এগুলো সাধারণত কিন্তু ট্যাক্সের আওতায় আসে না। আমি আরও আপনাদের সামনে আরও ভিডিও তুলে ধরবো যাতে আপনাদের ইনকাম ট্যাক্সটা ব্যাপারটা অনেক সহজতর থেকে সহজতর হয়ে যায়, ঠিক আছে। বাট আপনাদের রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।